আজকে আমি তোমাদেরকে ক্লাস 10-এর কোষে দেখি 13 থেকে 12, 13, 14, 15 এই অঙ্কগুলো এখানে কোষে দেখাবো। মাধ্যমিক 2027-এর প্রস্তুতি এখন থেকেই শুরু করে দাও। চলো শুরু করা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউ অল। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল SM টিউটর। এখানে তোমরা পাঠ্য বইয়ের অঙ্কের সমস্ত কিছু সমাধান পাবে। সুতরাং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে ভিডিওগুলো লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আচ্ছা, আমরা করব 12 অঙ্ক। কি বলছে দেখো, বলছে x ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ x এর সঙ্গে সরলভেদে এবং অপর অংশ x স্কোয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5000 টাকা এবং 12000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত ব্যয় হবে হিসেব করে লিখি। তাহলে প্রথমে কি বলছে দেখো, একটা গভীর কূপ খনন করা হয়েছে, তার জন্য একটা টাকা ব্যয় হয়েছে। আমি টোটাল টাকাটা ধরে নিচ্ছি y, ঠিক আছে। y টাকাটা হচ্ছে ব্যয় হয়েছে মোট, এটা হচ্ছে y টাকাটা হচ্ছে ব্যয় হয়েছে। এবার কি বলছে, এর এক অংশ, তাহলে ওয়াইটাকে দুটো ভাগে ভাগ করছি আমি। কি কি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এ আর বি দুটো ভাগে ভাগ করছি, ঠিক আছে। এবার এটা আছে এক্স এর সঙ্গে সরলভেদে, তার মানে এ ভ্যারিজিয়াস এক্স, আর বিটা আছে এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদ। সরলভেদে মানে সরল অনুপাত হবে, ভ্যারিজিয়াস শুধু করে দেবো, ঠিক আছে। এবার বলছে যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5000 টাকা এবং 12000 টাকা ব্যয় হয়, তবে দুটো আমাকে জিনিস বলে দিয়েছে। একটা হচ্ছে কূপের গভীরতা, একটা হচ্ছে কূপের গভীরতা। আগে অঙ্কটা বুঝে নাও তারপর করব। কূপের গভীরতা হচ্ছে, কূপের গভীরতা বলে দিয়েছে আমাকে, একবার 100 আর একবার বলছে 200। এবারে 100 ডেসিমিটারের জন্য খরচ হচ্ছে 5000 টাকা, আর একবার 200 ডেসিমিটারের জন্য খরচ হচ্ছে 12000 টাকা। আমি এটাকে টাকা লিখছি, এরকম দাঁড়িয়ে দিয়ে দিচ্ছি 12000 টাকা, ঠিক আছে। তাহলে 250 ডেসিমিটারের জন্য কত খরচ হবে আমাকে সেটা বার করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে 100 ডেসিমিটারের জন্য। তাহলে কূপের গভীরতাটাকে আমি যদি x দিয়ে প্রকাশ করি, আর একটা কি বলেছে, টাকার ব্যয়, ব্যয় হচ্ছে এটা হচ্ছে y ধরি। যদি কূপের গভীরতা আমি যদি এখানে কূপের জন্য ব্যয়, এটা ব্যয় লিখে দাও, ব্যয়টা কত ছিল y, ঠিক আছে। এই যে দুটো জিনিস এখানে বলেছে, এটা আমাকে চেয়েছে। চলো অঙ্কটা তাহলে করা যাক, দেখা যাক কি হচ্ছে, ঠিক আছে। তাহলে প্রথম অঙ্ক আমি লিখব যে কূপ খননের জন্য ব্যয় হয়, মোট ব্যয় ধরি, মোট ব্যয় হয় y টাকা, y টাকা। এবার এই y টাকাটা দুটো ভাগে ভাগ করেছে। y সমান কি হয়েছে, ওখানে একটা a আর একটা b, দুটো ভাগে ভাগ করেছে, ঠিক আছে। এবার এটা কি হচ্ছে, এটা হচ্ছে x এর সঙ্গে সরল অনুপাতে, আর বিটা হচ্ছে x এর সঙ্গে সরলভেদে, কিন্তু বলেছে এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে। তাহলে বোঝা গেল এ ভ্যারিজিয়াস এক্স, তাহলে এ সমান কি হবে কে ইন্টু এক্স, আর বি সমান কি হবে কে ইন্টু এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে মানগুলো এখানে বসাবো। এ সমান কত হবে, এটা k1 করে দাও, এটা k2 করে দাও। তাহলে k1x প্লাস k2x স্কোয়ার, এটা হয়ে গেল y এর মান। মানগুলো এখানে বসালাম, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। এখানে ব্র্যাকেটে লিখে দেবো k1 k2 সমান কি বলো, অশূন্য ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, এই চ্যানেলের আগের অঙ্কগুলো সব কিন্তু প্লে লিস্টে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নেবে এবং আই বাটনে ক্লিক করলেও সব পেয়ে যাবে। k1 k2 হচ্ছে অশূন্য ধ্রুবক লিখে দিলাম। আচ্ছা, এবার আমি এখানে মানগুলো বসাবো। কি আছে, y এর মান প্রথমটায় কত আছে 5000 সমান k1 ইন্টু এক্স এর মান কত আছে 100 প্লাস k2 ইন্টু এক্স এর মান কত আছে 100 তার স্কোয়ার, ঠিক আছে। এখানে লিখে দেবে যেহেতু y সমান 5000, এই দেখো এটা আমি বার করছি, y সমান 5000 আর x সমান 100, ঠিক আছে। তাহলে কত হচ্ছে চলো করি, 100 k1 প্লাস 4টে 0 k2 হলো। তাহলে এটা হচ্ছে 5000 সমান কত হবে, তাহলে দেখো তিনটে থেকে ভালো করে বোঝো, দুটো করে শূন্য আমি যদি কেটে দিই তাহলে এখানে কি হবে 50, এখানে দুটো শূন্য কাটা হলে 10 10 100, আর এখানে দুটো শূন্য কাটলে কত হবে বলো, দুটো শূন্য কাটলাম তাহলে 100 k2, এটা একটা সমীকরণ হবে, 2 নম্বর সমীকরণ। বোঝা গেল কি করলাম, এখানে দুটো করে শূন্য কেটে দিলাম, তাহলে এখানে দুটো শূন্য কাটলে 50 থাকে, এখানে দুটো শূন্য কাটলে 1, এখানে দুটো শূন্য কাটলে 10 10 100, ঠিক আছে। এখানে থাকবে হচ্ছে এখানে থাকবে হচ্ছে 100 দিয়ে ভাগ করছি, তো এখানে থাকবে k1
আর এখানে দুটো শূন্য কাটলে 100k2 হয়ে গেল 2 নম্বর সমীকরণ। এবার এইখানে কি বলছে, এইটা বসাবো আমি, ঠিক আছে, কি বসাবো এখানে হচ্ছে 12,000। আচ্ছা এখানে সমীকরণটা আগে লিখে নিই, y সমান k1x প্লাস k2x স্কোয়ার। তাহলে y এর মান কত 12,000 সমান k1 ইন্টু এক্স কত এখানে 200 স্কোয়ার প্লাস k2 ইন্টু 200 স্কোয়ার। এখানে লিখে দেবো যেহেতু y সমান 12,000 আর x সমান, এখানটা লিখি x সমান 200, ঠিক আছে, বোঝা গেল। তাহলে দেখো করি ক্যালকুলেশনটা, 2 দুগুণে 400, 4-এর গায়ে কটা শূন্য হবে বলো, 4-এর গায়ে 4টে শূন্য হবে ইন্টু k1 প্লাস এখানে 4-এর গায়ে 4টে শূন্য হবে ইন্টু k2 হয়ে গেল। আচ্ছা দেখো ভালো করে দেখো, এবার আমি কি করছি 3টে শূন্য এখান থেকে সব সরিয়ে দেবো, ঠিক আছে, আগেরটার মতোই 3টে শূন্য যদি সরিয়ে দিই তাহলে এখানে কত পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে হচ্ছে 3টে শূন্য যদি সরাই, আচ্ছা জানো 5,000 আর কত 12,000 ছিল, হ্যাঁ ঠিকই আছে, আর এটা ছিল 200, ঠিক আছে সব ঠিক আছে, এটা আমি করছি এখন। তাহলে 12,000 সমান এটা হলো, তাহলে 3টে শূন্য সরালে এখানে থাকবে 12, এখানে 3টে শূন্য থাকলে থাকবে 40 k1 প্লাস এখানেও থাকবে 3টে শূন্য সরালে 40 k2, তাই তো। আচ্ছা এখানে এটা তো স্কোয়ার নয়, এটা তাহলে 400 হবে, এটা হবে 200, এটা হবে 200 k1, ঠিক আছে। তাহলে এখানে দুটো শূন্য তুললে এখানে একটা শূন্য থাকবে, 200 দিয়ে সবগুলোকে ভাগ করছি, দেখো 200 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়, 12,000কে 200 দিয়ে ভাগ করবো, শূন্য শূন্য কেটে গেল, 2 6 12 60 হলো, তাহলে এখানে লিখবো 60। এখানে 200 দিয়ে ভাগ করলে শুধু k1 থাকে, এখানে 200 দিয়ে ভাগ করলে কত হবে, করে নিই 4-এর গায়ে 4টে শূন্য বাই নিচে 200, শূন্য শূন্য কাটলো, 2 দুগুণে 4 200, তাহলে 200 k2, এটা কত হবে 2 নম্বর সমীকরণ, বোঝা গেল। 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ আমি পেয়ে গেলাম। এবার আমি 1 আর 2 থেকে পাই, সরি এটা 3 নম্বর করে দাও, তাহলে 2 ও 3 নম্বর সমীকরণ থেকে পাই, আমাকে মেন কি বার করতে হবে, y এর মানটা তো বার করতে হবে। 2 আর 3 নম্বর সমীকরণ, তাহলে আমি পেয়েছি 2 আর 3 নম্বর সমীকরণ থেকে আমি কি করব, k1 আর k2 মানটা বার করব। তাহলে 2 নম্বর সমীকরণ কি আছে আমি একটু ঘুরিয়ে লিখছি, k1 প্লাস 100 k2 সমান 50, এই যে এটা 2 নম্বর সমীকরণ, এটা পেয়ে গেছি আমি। আর 3 নম্বর সমীকরণ কি ছিল, k1 প্লাস 200 k2 সমান 60, তাহলে এখান থেকে কি করবো মাইনাস 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 অপনয়ন পদ্ধতি, তাহলে এখানে 100 আর 200 আছে, তাহলে কি হবে 100 থেকে 200 বিয়োগ করলে মাইনাস 100 হবে, যেহেতু 200টা বড় আছে, আর এখানে 50 থেকে 60 মানে মাইনাস 10, এটা হলো। তাহলে k2 সমান কত হবে মাইনাস 10 ওপরে আর নিচে মাইনাস 100, মাইনাস মাইনাস কেটে দেবো, আর কি কাটবো শূন্য শূন্য কেটে দেবো, তাহলে কত হবে 1/10। এটা কিসের মান বেরোলো, এটা k2 মান বেরোলো। তাহলে k2 মানটা আমি কোথায় বসাবো, k2 মান আমি 2 নম্বর সমীকরণে বসাবো, তাহলে লিখবো বসিয়ে পাই, ঠিক আছে হয়ে গেল। এটা k2 মান 2 নম্বর সমীকরণে বসিয়ে, 2 নম্বর সমীকরণ কোনটা, এইটা, তাহলে এটা লিখে ফেলি চলো, k1 প্লাস 100 k2 সমান 50, তাহলে আমি পেয়ে গেছি k2 মান k1 প্লাস 100 গণিত 1/10 সমান 50, শূন্য শূন্য কেটে দাও, ঠিক আছে। তাহলে k1 সমান কত হবে 50, আর এদিকে প্লাস 10 আছে, এটা দিকে গেলে মাইনাস হয়ে যাবে, সমান কত হবে 40, তাহলে k1 আর k2 মান আমি পেয়ে গেলাম। এবার কি করব আমি, তাহলে k1 ও k2 মান কোথায় বসাবো, আমাকে বার করতে হবে কি y এর মানটা বার করবো, এই 250 ধরে k1 আর k2 মান কোথায় বসাবো, 1 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণে। আর কি আছে, আর কি বলে দিয়েছে বলো, 250টা কি, 250টা এখানে x, এই যে x ধরেছি 250টা, তাহলে বসিয়ে পাই k1 k2 মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে y সমান কি আছে k1x প্লাস k2 x স্কোয়ার, এই যে 1 নম্বর সমীকরণ এটা, ঠিক আছে, এখানে মানটা বসালাম। আচ্ছা আমি এগুলো মুছে দিই, বোঝা যাচ্ছে তো, এই যে এইটা মানটা এখানে বসাবো এবার, তাহলে y সমান কি হবে, k1 এর মান পেয়ে গেছি প্লাস 40 গণিত x এর মান কত, এই যে 250, ঠিক আছে 250 ধরে আমাকে বার করতে হবে তো y এর মানটা, মোট ব্যয় কত ছিল প্রথমে ধরেছিলাম। আচ্ছা k2 এর মান কত 1/10 গণিত x এর মান কত 250 হয়ে গেল, এটার কি হবে স্কোয়ার হবে, আচ্ছা 4 25 1000 10,000, 4 25 100 আর দুটো শূন্য বসে গেল। আচ্ছা এখানে 1/10 গণিত 25 25 কত, আচ্ছা দরকার নেই, আমি দুটো স্কোয়ার মানে দুটো সংখ্যা আলাদা আলাদা করে লিখেছি সুবিধার জন্য, কেটে দিলাম শূন্য শূন্য, তাহলে এখানে ছিল 10,000 আর এখানে 25 25
625 আর একটা শূন্য বসে যাবে, 25 25 625 আর একটা শূন্য বসে গেল 6250। চলো যোগ করি, 0 5 2 6 1। ঠিক আছে, বোঝা গেল মুখে মুখে যোগ কিভাবে করবে। এই দিক থেকে সংখ্যাগুলো তলায় বসাবে মনে মনে। তাহলে এখানে শূন্য বসলো, এখানে 5 বসলো, এখানে 2 আর 6টা শূন্য নিচে শূন্য আর 1 ছিল, তাহলে এত কি হলো, এত টাকা। তাহলে আমি উত্তর লিখবো, কি চেয়েছে আমাকে, বলেছে খননে গভীর কূপ খননের জন্য কত ব্যয় হয়। তাহলে অতএব লিখবো, এখানে লিখে দিচ্ছি, অতএব কূপ খননের জন্য ব্যয় হয় 16,250 টাকা। এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, দেখো তাহলে এখানে 5,000 টাকা 100 ডেসিমিটার কূপ খননের জন্য ব্যয় হচ্ছিল কত, 5,000, 200-র জন্য 12,000, তাহলে 250-র জন্য কত বেরোলো, 16,250 টাকা। ঠিক আছে, K1 এর মানটা আমি এখানে বক্স করে দিচ্ছি, দেখে নাও। K1 এর মান এটা, এখানে বেরিয়ে গেছে K2-র মান 1/10 এইটা। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, আর এখানে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ কোনটা, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। বোঝা গেল। দেখো 13 অঙ্কটা কি বলছে, দেখো বলছে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে আয়তনের অনুপাত নির্ণয় করি। তাহলে আমাকে বুঝতে হবে আগে দুটো চোঙ আছে, তাদের ভূমির দৈর্ঘ্য বলে দিয়েছে আর উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। যৌগিক ভেদের উপপাদ্যে পড়িয়েছিলাম, কি পড়িয়েছিলাম, যে এ ভ্যারিজিয়াস বি আর এ ভ্যারিজিয়াস 1 যদি সি হয়, তাহলে এ ভ্যারিজিয়াস কি হবে, B/C। এটা হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য, দুটো একসাথে হচ্ছে, মিলে যাচ্ছে। ঠিক আছে, বিটা উপরে আছে বলে B × 1 B/C। তাহলে এটা আমি করব। আর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ধরো দুটো চং, সাপোজ এখানে ধরো এরকম দুটো চং আছে। ঠিক আছে, এরকম দুটো চং, এটা একটা চং, ধরো এটা একটা চং আছে, এই দুটো চঙের বলেছে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, এটা হচ্ছে 2x ধরো, আর এটা ধরো 3x। আর উচ্চতা কত বলেছে, উচ্চতা মানে ওপর লম্বাটা কত, উচ্চতা বলেছে 5y ধরো, আর এটা ধরো 4y। ঠিক আছে, বলে দিয়েছে আমাকে। আচ্ছা, এদের আয়তনের অনুপাত চেয়েছে। আয়তনের সূত্র কি, ভি সমান কে আর কিউব, ভি ভ্যারিজিয়াস আর কিউব। তাহলে চলো অঙ্কটা করি। আমি প্রথমে কি বলেছে দেখো, বলছে চঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের। তাহলে চঙের আয়তন ভি, চঙের আয়তন ভি সমান কি বলেছে, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের। ভূমির ব্যাসার্ধ কি আর, ঠিক আছে, ব্যাসার্ধ আর, তো ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের r²। আর একটা কি বলেছে, আর উচ্চতা মানে হচ্ছে h। তাহলে উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। যৌগিক ভেদ মানে কি, ভি ভ্যারিজিয়াস r² আছে, এবার ভেদে আছে মানে কি r²h। তাহলে আমি এখান থেকে বলতে পারি ভি সমান কে × r²h, যেখানে কে সমান আমি বলতে পারি অশূন্য ধ্রুবক, তাই তো। আমাকে কন্ডিশন প্রথমে কি বলে দিয়েছিল, সেই কন্ডিশন আমি লিখলাম। ঠিক আছে, আচ্ছা, ভি সমান কে r²h। এবার আমাকে প্রথম শর্তে কি বলেছে, তাহলে প্রথম চঙের লিখবো আমি, প্রথম চঙের আয়তন সমান কত লিখবো, প্রথম চঙের আয়তন V1, প্রথম চঙের আয়তন V1 সমান কে r²h, তাই তো। এখানে r সমান কত বলো, r সমান আমি বলে দিয়েছি ব্যাসার্ধ ওই যে 2x এর হোল স্কোয়ার, আর গণিত h কত 5y, এই যে এখানে ছবিটা এঁকেছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, লিখে নেবো k × 4x² গণিত 5y। তাহলে টোটালটা কত হচ্ছে, k × 5×4 20 x²y পেয়ে গেলাম আমি একটা। এবার দ্বিতীয় চঙের আয়তন কি লিখবো, V2 সমান কি লিখবো, কে r²h। ঠিক আছে, দ্বিতীয় চঙের আয়তন V2 সমান, সরল ভেদে আছে এই সূত্রটা ধরে আমি করছি। তাহলে k × r মানে কত 3x তার হোল স্কোয়ার, আর h কত 4y। ঠিক আছে, তাহলে k × 3 × 9 x²,
এটা গণিত চিহ্ন দিয়ে দাও, আর এটা 4y, তাহলে কে ইন্টু 4 9 36 এক্স স্কোয়ার ওয়াই, কে ইন্টু 36 এক্স স্কোয়ার ওয়াই। এটা পারলে তুমি গণিত চিহ্ন দিতে পারো, কে বোঝা যাচ্ছে না তো ওই জন্য আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কে এর পরে গণিত চিহ্ন দিলে ঠিক বোঝা যাচ্ছে না, এই কারণে আমি এটাকে পুরোটাকে একটা ব্র্যাকেটে রাখছি, ঠিক আছে, এটাকেও ব্র্যাকেটে রাখছি, বোঝা গেল। এবার তাহলে অতএব আমায় কি বলেছে, ওদের আয়তনের অনুপাত নির্ণয় করি। তাহলে আমি এটা করব, অতএব ওদের আয়তনের অনুপাত সমান চিহ্ন দিয়ে করব কি, কে 20 এক্স স্কোয়ার ওয়াই ইজ টু কে 36 এক্স স্কোয়ার ওয়াই। তাহলে এখানে কে কে কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার ওয়াই কেটে যাচ্ছে, 20 ইজ টু 36, এখান থেকে করো 4 5 20, 4 9 36, তাহলে 5 ইজ টু 9 কী হলো, এদের আয়তনের অনুপাত, বোঝা গেল। দেখে নাও অঙ্কটা, একদম ছোট অঙ্ক, ইজি অঙ্ক। চলো পরের অঙ্কটা করা যাক। দেখো 14 অঙ্কটা কি বলছে, দেখো 5 লাখ গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্র্যাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো, এখন অর্ধেক জমি কেবল ট্র্যাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। একটি ট্র্যাক্টর কয়টি লাঙলের সমান চাষ করে তা ভেদদত্ত প্রয়োগ করে নির্ণয় করি। তাহলে আমি প্রথমে আগে ত্রৈরাসিক নিয়মে কি কি বলেছে আগে দেখে নিই। এখানে কত অঙ্ক, 14 অঙ্ক, আমি একবারে ফেয়ারেই করছি। প্রথমে কি বলেছে দেখো, প্রথমে বলেছে জমির পরিমাণ, তাহলে আমি লিখব জমির পরিমাণটা কিসে বলেছে, বিঘায়। তারপর কি বলেছে, তারপর বলেছে দিন সংখ্যা কত সেটা লিখব। আর শেষে আমাকে যেটা বলেছে সেটা শেষে আমি লিখি ত্রৈরাসিকের নিয়ম অনুযায়ী, লাঙলের সংখ্যা। তাহলে জমির পরিমাণ কত ছিল 2400, দিন সংখ্যা কত 36, আর লাঙলের সংখ্যা 25। তারপরে কত আছে, অর্ধেক জমি বলেছে, তাহলে অর্ধেক মানে কি 2400/2 সমান 1200। তাহলে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে কটা লাঙল লাগবে এটা আমাকে চেয়েছে। তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি, আমি তিনটেকে একটা ধরে নিই, জমির পরিমাণটাকে যদি আমি এ ধরি, দিন সংখ্যাটাকে যদি বি ধরি, আর লাঙলের সংখ্যাটাকে আমি সি ধরলাম, ঠিক আছে। তাহলে দেখো জমির পরিমাণ যদি বাড়ে তাহলে লাঙলের পরিমাণও বাড়বে, তার মানে কি এর সাথে সি এর কি সম্পর্ক, সরল সম্পর্ক, ঠিক আছে। ভালো করে বুঝবে, জমির পরিমাণের সাথে লাঙলের সম্পর্ক কি, সরল সম্পর্ক। জমির পরিমাণ বাড়লে লাঙলও বেশি লাগছে চাষ করতে। আচ্ছা, তখন কি দিন সংখ্যাটা স্থির আছে, দিন সংখ্যাটা কোনো পরিবর্তন হচ্ছে না, তখন এটার সাথে এটার সম্পর্ক। বা আমি এটা ঘুরিয়েও লিখতে পারি, সি ভ্যারিজিয়াস এ, ঠিক আছে। লাঙলের সংখ্যা যদি বাড়ে জমির পরিমাণও বাড়বে, বা জমির পরিমাণ বাড়লে লাঙলের পরিমাণও বাড়বে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি সম্পর্ক হবে, দিন সংখ্যার সাথে লাঙলের কি সম্পর্ক, তাহলে দিন সংখ্যা যদি বাড়ে তাহলে লাঙল কম লাগবে, আর দিন সংখ্যা যদি কম লাগে তাহলে লাঙল বাড়বে, মানে বিপরীত সম্পর্ক। তাহলে আমি করতে পারি সি ভ্যারিজিয়াস 1/b, যখন জমির পরিমাণটা স্থির আছে। তাহলে দুটো থেকে আমি যৌগিক ভেদের উপপাদ্য একটু আগেই করালাম, আগের অঙ্কটা, সি ভ্যারিজিয়াস a/b, এই একটা সমীকরণ আমি পাবো এখানে, ঠিক আছে। তাহলে চলো আমি লিখে ফেলবো, ওকে। কি লিখবো, যে জমির পরিমাণ এর সাথে লাঙলের কি সম্পর্ক, সরল সম্পর্ক, তাই তো। সরল সম্পর্ক হলে কি হয়, সি ভ্যারিজিয়াস এ। আর যখন কি লিখব, জমির পরিমাণ স্থির, ঠিক আছে। আর একটা ক্ষেত্রে কি লিখব, যে দিন সংখ্যা ও লাঙলের সম্পর্ক ব্যস্ত, অর্থাৎ সি ভ্যারিজিয়াস 1/b। আমি সিটাকে প্রথমে লিখছি কেন, কারণ এটা সুবিধার জন্য, যেহেতু সিটা দুটো ক্ষেত্রেই আছে লাঙলের সংখ্যা। তাহলে সি ভ্যারিজিয়াস 1/b যখন জমির পরিমাণ, না, সি ভ্যারিজিয়াস কি হলো এটা, সি ভ্যারিজিয়াস এ, যখন এখানে দিন সংখ্যা স্থির হবে, এটা
এটা হবে মাঝখানেরটা, মানে বিটা স্থির। যখন দিন সংখ্যা ব্র্যাকেটে কি লিখবো, বি, বি স্থির। আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। যখন দিন সংখ্যা বি স্থির, আর এখানে যখন জমির পরিমাণ মানে এ, এটা যখন স্থির, ঠিক আছে। এ স্থির আছে ওই জন্য এটা এখানে নিয়ে নিই, এখানে বি স্থির আছে বলে বিটা এখানে নিয়ে নিই। তাহলে অতএব সি ভ্যারিজিয়াস 1/b গণিত এ, তাহলে সি ভ্যারিজিয়াস a/b, তাহলে সি সমান কি হবে, কে এ বাই বি, বোঝা গেল, কে ইন্টু এ বাই বি। তাহলে এখানে দেখো আমি মানগুলো বসাবো, কি কি মান বসাবো, আমি এখানে এ বি এর মান পেয়ে গেছি তো, তাহলে এটা আমি একটা 1 নম্বর সমীকরণ দেবো। তাহলে সি এর মান কত এখানে বলো, কিসের মান বার করবো, কে এর মানটা বার করবো। তাহলে সি এর মান কত, প্রথম অঙ্কটায় 25, এই যে 25, এর মান কত, কে ইন্টু এর মান হচ্ছে 2400, আর বি এর মান হচ্ছে 36, ঠিক আছে। বা কে সমান কত হবে, বলো, এটা কোনাকুনি গুণ হবে, লিখে ফেলি 36 গণিত 25/2400, তাহলে 5 5 25, 5 4 20, 40, 5 8 40, 40, 5 8 40, 0, 5 9 45, 5 6 30, 96, তারপর 6 16 96, 6 6 36, 2 3 6, 2 8 16, তাহলে 3/8। তাহলে কি বেরোলো, কে সমান 3/8। দেখো উপরে 3 আছে আর এখানে 8 আছে, কাটাকাটিটা তোমরা একটু দেখে নেবে, 3/8 বেরোলো, আমি করে দিয়েছি। আচ্ছা, তাহলে এবার কে এর মান কোথায় বসাবো, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে বসানো যাক, কে সমান সি সমান কি আছে, কে এ বাই বি। তাহলে এখানে কে এর মান কত আছে, তাহলে কে এর মান কত, 3/8 গণিত এ কত, আমি কি বার করব বলো, আমি বার করবো হচ্ছে সি এর মান, এই যে সি এর মান, এইটা বার করবো সি, তাহলে সিটাই আমাকে বার করছি দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে আমি কে এর মান পেয়ে গেছি 3/8, এর মান কত বলো, এ হচ্ছে 1200, এ 1200 বসিয়ে দেবো, আর বি কত আছে বলো, 30, 0 0 কেটে যাবে, 3 4 12, 40, 8 দিয়ে 40কে কাটবো 5, তাহলে 3 গণিত 5 মানে 15, তাহলে 15টা কি লাঙলের সংখ্যা, তাহলে 15টি লাঙল লাগবে। তাহলে আমি এখানে উত্তরটা লিখে দেবো, কি চেয়েছে আমাকে, বলেছে ভেদ তত্ত্ব প্রয়োগ করে দেখবো একটি ট্র্যাক্টর কয়টি লাঙলের সমান চাষ করবে। অতএব একটি ট্র্যাক্টর কি লিখবো, কয়টি লাঙল, 15টি লাঙলের সমান চাষ করবে, ঠিক আছে। আমি এটা দাগ দিয়ে দিই, এই যে এখানে সি এর মান এটা 15, এখানে কে এর মান পেয়ে গেছি 3/8। আচ্ছা, এখানে একটা সমীকরণ সি ভ্যারিজিয়াস 1/b, আর এখানে এটা 1 নম্বর সমীকরণ, দেখো একটু দাগ দিয়ে দিলাম। চলো 15 অঙ্কটা করা যাক। এবার করব 15 অঙ্কটা, দেখো কি বলছে, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়, এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে। তাহলে আমাকে কি কি বলে দিয়েছে, এখানে গোলকের আয়তন বলে দিয়েছে, গোলকের আয়তন মানে আমরা কি জানি, ভি বলে দিয়েছে, আর একটা বলে দিয়েছে গোলকের আয়তনটা কি, তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের, ব্যাসার্ধ কি আর, ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। আর একটা কি বলেছে, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে এ, এটা কি হচ্ছে, তার ব্যাসার্ধ মানে আর, তার দৈর্ঘ্যের সঙ্গে বর্গের সঙ্গে সরলভেদে আছে। এই দুটো অপশন আমাকে বলে দিয়েছে ওরা। আমাকে কি প্রমাণ করতে বলেছে, গোলকের আয়তন তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে এ, ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে, এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। চলো তাহলে অঙ্কটা করা যাক, ঠিক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমি কি লিখবো, যেটা ওখানে লিখেছি, গোলকের আয়তন কি ভি সমান কি, তাহলে গোলকের আয়তন ভি সমান কি বলে দিয়েছে, ভি ভ্যারিজিয়াস বলে সরলভেদে পরিবর্তিত হয়। তাহলে ভি কি বলেছে, ত্রিঘাতের সঙ্গে, কার, ব্যাসার্ধের ত্রিঘাত মানে আর কিউব, এক ঘাত মানে 1, দ্বিঘাত মানে 2, ত্রিঘাত মানে 3, তাহলে ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে ভি ভ্যারিজিয়াস আর কিউব। আর একটা কি বলেছে, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আমি ইংরেজিতে এগুলো তোমাদের বলে দিয়েছিলাম,
ক্ষেত্রফল মানে এরিয়া, ওই জন্য এ দিয়ে প্রকাশ করছি। আর ভলিউম ভি মানে হচ্ছে ভলিউম ইংরেজিতে তার প্রথম অক্ষর হচ্ছে ভি, ওই জন্য ভি দিয়ে প্রকাশ করি। তাহলে এ সমান কি আছে, এ ভ্যারিজিয়াস আর এ স্কোয়ার, বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গ, বর্গ মানে 2, বর্গের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে এ ভ্যারিজিয়াস আর এ স্কোয়ার হয়ে গেল দুটো। এবার আমাকে কি করতে হবে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, বা ভি সমান কি লিখতে পারি, k1 ইন্টু আর কিউব। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এ সমান k1 k2 ইন্টু আর স্কোয়ার। ঠিক আছে, এখানে লিখে দেবো যে k1 আর k2 সমান অশূন্য ধ্রুবক বা অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, চলো তাহলে প্রথম অঙ্কটা আমায় কি বলেছে, এবার গোলকের আয়তন তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। তাহলে আয়তন আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের আমি অনুপাতটা বার করব, দেখি কি হয়। আচ্ছা, তার আগে এখানে আমাকে কি বলেছে, তাহলে গোলকের আয়তন মানে ভি ওপরে আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে এ। তাহলে ভিটা কি বলেছে, গোলকের আয়তনের বর্গ, তাহলে আয়তন মানে ভি স্কোয়ার, আয়তনের বর্গ, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘন এ কিউব। ঠিক আছে, ভি স্কোয়ার বাই এ কিউব। তাহলে ভি স্কোয়ারটাকে মানে এইটা ভি স্কোয়ারের যে মানটা ছিল এটাও স্কোয়ার হবে, এটা হ্যাঁ স্কোয়ার হবে। আর এটা কি হবে, এ কিউব মানে k2r, তার যে মানটা ছিল k2r, তার আর স্কোয়ার ছিল, তার বর্গ হয়ে গেল। তাহলে এটার মানটা কি হলো, k1 স্কোয়ার আর টু দি পাওয়ার 3 দুগুণে 6, আর এখানে কি হলো k2 আর টু দি পাওয়ার 4 হয়ে গেল। ঠিক আছে, তার মানে কি হলো, এবার বলো আমাকে কি প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে সরি এটা কিউব আছে, তাহলে এখানে k2 কিউব হবে, আর এখানে হচ্ছে আর টু দি পাওয়ার 6, 3 দুগুণে 6, তাহলে আর টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 কেটে গেল। তাহলে এটা সমান আমি কি লিখতে পারি, k1 স্কোয়ার বাই k2 কিউব। তাহলে এই যে পার্টটা হলো k1 k2 কি ছিল, ধ্রুবক। তাহলে আমি এই বক্সের মধ্যে এইটা যেটা দাগ দিচ্ছি এটা সমান আমি তো ধ্রুবক লিখতেই পারি, ধ্রুবক। তাহলে আমি লিখতে পারি বা ভি স্কোয়ার বাই এ কিউব সমান কে, এই ধ্রুবক এটাকে আমি পুরোটাকে কে ধরছি সাপোজ। তাহলে কি লিখতে পারি, ভি স্কোয়ার সমান আমি আগে গুণ করব কে ইন্টু এ কিউব, কোনাকুনি গুণ হলো কে এর সাথে এটা। তাহলে বা ভি স্কোয়ার ভ্যারিজিয়াস, কেটা তুলে দিলাম এ কিউব, এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছে দেখো। তাহলে এটা আমি কি লিখবো, প্রুভড, PROVED, প্রুভড, বা তুমি লিখে দিতে পারো যে প্রমাণিত।